আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 4 কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে। এই ভিডিওতে আমি কাজ কি, কাজের প্রকারভেদ এবং বিশেষ ক্ষেত্রে কাজের ভেরিয়েশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি কাজ কি। রিয়েল লাইফে কোনো কিছু করাকে কাজ বললেও ফিজিক্সের ভাষায় কাজ তখনই হয় যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগে যদি বস্তুটির স্মরণ হয় তখনই কেবল কাজ হবে। কীরকম? একটা চিত্রের সাহায্যে জিনিসটা আমরা বোঝার ট্রাই করি। মনে করি এটা হচ্ছে একটা তল। এই তলের মধ্যে একটি বস্তু এ অবস্থানে আছে। তো ওই বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটি এ অবস্থান থেকে সরে বি অবস্থানে আসলো। তো এ থেকে বিতে আসছে, সে এস দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বলের দিকে সরণ হচ্ছে তার এস। এই ক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউ সমান কত হবে? ওই যে প্রযুক্ত বল এবং সরণের গুণফল। তাহলে আমি বলতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। এখন একটা কথা বলে নেই, কাজের ডেফিনেশন তাইলে কি হবে? ডেফিনেশন হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ হয় সেক্ষেত্রে প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তো দেখি এই ক্ষেত্রে এ অবস্থানে বস্তুটা ছিল, তার উপর এফ বল প্রয়োগ করা হয়েছে এবং বলের দিকে তার সরণের উপাংশ বা সরণ হয়েছে এই এস। এজন্য বলা হচ্ছে ওই যে প্রযুক্ত বল এবং সরণের উপাংশ বা সরণের গুণফলটাই হচ্ছে কাজ। তাহলে আমরা এই কথাটা মাথার মধ্যে রাখবো। কাজ মানে হচ্ছে বল গুণিত বলের দিকে সরণের উপাংশের গুণফল। এই হচ্ছে গিয়ে কথা। এখন একটা চিন্তা করে দেখেন তো, আপনার বাসার দারোয়ান যদি সারা রাত একটি চেয়ারে বসে বসে পাহারা দেন তাহলে কিন্তু ফিজিক্সের ভাষায় তিনি কোনো কাজ করেন নাই, কারণ তার কোনো সরণ হয় নাই। কাজ হওয়ার জন্য অবশ্যই স্মরণ হতে হবে। তাহলে বলতে পারি তিনি যদি হেঁটে হেঁটে পাহারা দিতেন সেক্ষেত্রে কিন্তু তিনি ফিজিক্সের ভাষায় কাজ করতে পারতেন, কিন্তু বসে বসে পাহারা দেয় তিনি ফিজিক্সের ভাষায় কোনো কাজ করেন নাই। তাহলে কাজ হওয়ার জন্য অবশ্যই বল প্রয়োগ করা লাগবে এবং বল প্রয়োগের ফলে বস্তুটির স্মরণ হতে হবে। এই কনসেপ্টটা আমরা মাথার মধ্যে রাখবো। এখন আসি, এটা তো বল যেদিকে প্রয়োগ করা হলো স্মরণটাও সেদিকে, অর্থাৎ স্মরণের উপাংশটাও সেদিকে হলো। এই ক্ষেত্রে কৃত কাজ বের করার জন্য ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস বসালাম। কিন্তু কন্ডিশনটা যদি এরকম থাকে, মনে করি বস্তুটা এ অবস্থানে আছে, আমরা বস্তুর উপর এ অবস্থানে এফ বল প্রয়োগ করায় সেটা এ বি বরাবর না সরে এ বি এর দিকের সাথে থিটা কোণ করে এসি বরাবর সরে গেল। তাহলে বল যেদিকে প্রয়োগ করা হলো বস্তুর সরণ কিন্তু সেদিকে হলো না, সে ওই এ বি এর দিকের সাথে থিটা কোণ করে এসি বরাবর মনে করি এস মিটার দূরত্ব অতিক্রম করলো। এখন এই ক্ষেত্রে কৃত কাজ বের করার জন্য আমরা কোন সূত্র ইউজ করব? এই ক্ষেত্রে কৃত কাজ বের করার জন্য আমাদেরকে একটা জিনিস দেখতে হবে ভালো করে। এই সি থেকে আমি এ বি এর উপর একটা লম্ব টানলাম, সি থেকে এ বি এর উপর আমি সিডি লম্ব টানলাম, সিডি লম্ব টানলাম যেটা এ বি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এখন একটু চিন্তা করে দেখেন তো, এ সি ডি একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এখন বল যেদিকে প্রয়োগ করা হয়েছে ওই বলের দিকে এই যে এস সরণের উপাংশ কতটুকু, আমি ধরে নিলাম এই যে এস সরণের উপাংশ হচ্ছে এডি, এই এডি সমান ধরে নিলাম হচ্ছে গিয়ে এক্স। তাহলে এডি সমান যদি আমি এক্স ধরি সেক্ষেত্রে একটু চিন্তা করে দেখেন, এই ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রে যদি আমরা কস থিটা করি, কস থিটা সমান আমরা কি বলতে পারি? কস থিটা সমান বলা যাবে ভূমি বা গতিভুজ। তাহলে ভূমি কোনটা? এডি, যেহেতু থিটা লেগে আছে এডি এর সাথে, তাহলে ভূমি হচ্ছে এডি, আর এডি সমান আমি কত ধরছি? এক্স ধরছি, এখানে তো লিখে রাখছি এডি সমান এক্স। আবার অতিভুজ কোনটা? এসি, ওই যে 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ। তো এসি সমান কত? এস দিলাম এই জায়গায় এস। তাহলে এখন আপনারা দেখেন, আমরা যদি এটাকে আর গুণ করি, এক্স সমান কি লিখতে পারবো? এস কস থেটা। তাহলে এই যে এস সরণের উপাংশ এডি সমান এক্স, এক্স এর জায়গায় কি লেখা যাবে? এক্স এর জায়গায় লেখা যাবে এস কস থেটা। তাহলে এখন কৃতকাজ মানে কি? কৃতকাজ মানে হচ্ছে, আমি এই জায়গায় লিখি, কৃতকাজ মানে হচ্ছে
বল গুণিত বলের দিকে সরণের উপাংশ। তাহলে বল যেদিকে প্রয়োগ করা হয়েছে ওই সরণের বলের দিকের উপাংশটা হচ্ছে এক্স, তাইলে ডাব্লিউ সমান আমরা কি বসাতে পারি, এফ এক্স এইটার ক্ষেত্রে। আবার একটু চিন্তা করে দেখেন, এক্স সমান কি আসছে, এস কস থিটা, তাহলে আমি এই জায়গায় বসাই দিই ডাব্লিউ ইকুয়ালস টু এক্স এর জায়গায় এস কস থিটা বসাই দিলাম। তাহলে আমরা বলতেই পারি এটা তখনই আমরা ইউজ করব যখন নির্দিষ্ট কোণে যে কোনো দিকে সে সরে যাবে, যে কোনো দিকে সরণের ক্ষেত্রে আমরা ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা করবো। তাহলে একটা কথা আমরা মাথার মধ্যে রাখবো, কাজ হচ্ছে বল ইনটু বলের দিকে সরণের উপাংশের গুণফল। ওই সরণের উপাংশের কথাটা মাথার মধ্যে রাখতে হবে। এই জিনিসটা আমরা বুঝে গেলাম। এখন এখান থেকে আমরা একটা জিনিস চিন্তা করে নেই, মনে করি বস্তুর উপর আমি 5 নিউটন বল প্রয়োগ করলাম, এখানে যে বস্তুটা দেওয়া আছে তার উপর 5 নিউটন বল প্রয়োগ করলাম, এতে বস্তুটি 10 মিটার সরে সি বিন্দুতে আসছে এবং মধ্যবর্তী কোণ মনে করি 60 ডিগ্রি। সেক্ষেত্রে কৃত কাজ কত হবে, আমি এই ডাটাগুলোর জন্য এটা বসাই। তাহলে বলের মান কত পাইলাম, বল হচ্ছে 5 নিউটন দিলাম 5, সরণ হচ্ছে গিয়ে 10 মিটার দিলাম 10, আর মধ্যবর্তী কোণ থিটা হচ্ছে 60 ডিগ্রি। 5 10 কত হবে 50, আর cos 60 ডিগ্রি মান কত, হাফ। 50কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 25 জুল। তাহলে বুঝতেই পারতেছেন এই সূত্রটা যখন নির্দিষ্ট কোণে সরে যাবে তখন আমরা ইউজ করব, আর যখন বল যেদিকে সরণ সেই দিকে হলে তখন আমরা W ইকুয়ালস টু এফ এস ইউজ করব। এই কথাটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এখন আসি এই কাজের একক কি হবে। সবসময় মাথার মধ্যে রাখবেন, ডেফিনিশন থেকে ইকুয়েশন নিয়ে আসা যায় এবং ইকুয়েশন থেকে মাত্রা সমীকরণ এবং একক বের করা যায়। তো আমরা প্রথমে এককটা বের করতেছি। একটু চিন্তা করে দেখেন তো, কাজ মানে কি, বল গুণিত সরণ বা সরণের দিকে উপাংশ আর কি, মূল কথা যেটা। তাহলে বলের একক কি, নিউটন, আর সরণের একক কি, মিটার। দ্যাটস মিন নিউটন মিটার হচ্ছে কাজের একক, যেটাকে জুল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতেই পারি নিউটন মিটার যে কথা, জুল সেই কথা। তাহলে কাজের একক হচ্ছে জুল অথবা নিউটন মিটার। এখন আসি কাজের মাত্রা সমীকরণটা কি হবে। মাত্রা সমীকরণ, আচ্ছা কাজ সমান কি পাইলাম, কাজ সমান হচ্ছে গিয়ে বল গুণিত সরণ। আচ্ছা, আবার বল মানে কি, ভর গুণিত ত্বরণ। কিভাবে, ওই যে এফ ইকুয়ালস টু এম এ, বলতো এফ আর এফ সমান কি, ভর, এম ত্বরণ এ ইন্টু কি হবে, সরণ। এই কথাটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। আবার লিখি ভর, আর ত্বরণ মানে কি, বেগ ভাগ সময়। তাহলে উপরে কি থাকবে, বেগ, আর নিচে কি থাকবে, সময় ইন্টু কি, সরণ। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এরপরে আসি ভর দিলাম, আর বেগ মানে কি, বেগ মানে হচ্ছে দূরত্ব বা সরণ, সরণ ভাগ সময়। বেগ সমান কি লেখা যায়, সরণ ভাগ সময়, আর নিচে কি আছে, সময় ইন্টু কি, সরণ। ওকে ফাইন। তাহলে এই পরের অংশটুকু আমি এই পাশে লিখে দিচ্ছি বুঝানোর সুবিধার্থে। এর পরের লাইনটা আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা এখানেই লিখি, সমস্যা নেই। এখানে ভর দিলাম ইন্টু, দেখেন এই সময় আর এই সময় গুণ হবে, আর এখানে যে সরণ আছে এই সরণ আর সরণ গুণ হয়ে যাবে, সরণ সরণ গুণ হয়ে উপরে থাকবে, নর্মাল ক্যালকুলেশন কি হবে, সরণ স্কোয়ার, আর সময় সময় গুণ হয়ে নিচে থাকবে সময় স্কোয়ার, সময় স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি বলা যায়, এই যে এখানে কি আসছে, ভর, ভর এবং সরণ উপরে কি গুণ অবস্থায় আছে। তাহলে ভরের মাত্রা কি, ভরের মাত্রা হচ্ছে গিয়ে ক্যাপিটাল এম, সরণ মানে হচ্ছে দূরত্ব বা দৈর্ঘ্য, যার মাত্রা হচ্ছে গিয়ে এল। যেহেতু স্কোয়ার আছে এই জন্য কি দিব, স্কোয়ার। আর সময়ের মাত্রা কি, টি, যেহেতু স্কোয়ার আছে এই জন্য কি দিব, টি স্কোয়ার। তাহলে এখন এটা ভাগ অবস্থায় আছে, গুণ অবস্থায় লিখলে কি হবে বলো, এম এল স্কোয়ার বসিয়ে দিলাম, আর ওই যে টিটা প্লাস উপরে গেলে কি হয়ে যাবে, মাইনাস, অর্থাৎ ইনভার্স হয়ে যাবে। তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটাই হচ্ছে গিয়ে কাজের মাত্রা সমীকরণ। আমরা
থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে প্রকাশ করব। এই তো আমরা সহজে কিন্তু ইকুয়েশন থেকে ইউনিট এবং মাত্রা সমীকরণ নিয়ে আসতে পারলাম। এই কথাটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এখন আরও কিছু জিনিস আমরা জেনে নেই যেগুলো থেকে কোয়েশ্চন আসে। আমাদেরকে মাঝে মধ্যে কোয়েশ্চনে বলে দিতে পারে 10 জুল কাজ বলতে কি বোঝায়, 10 জুল কাজ বলতে কি বুঝো, কোয়েশ্চেন বলে দিল। কাজ হচ্ছে বল এবং স্বর্ণের গুণফল। তাহলে 10 জুল কাজ বলতে আমরা এরকম বলতে পারি, কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, এতে যদি বস্তুটির 10 মিটার সরণ হয়, সেই ক্ষেত্রে আমরা যদি এটা গুণ করি তাহলে কি আসবে, 10 নিউটন মিটার। আর 10 নিউটন মিটার যেই কথা, নিউটন মিটার যেই কথা, জুল সেই কথা। তাহলে আমি বলতে পারি কোনো বস্তুর পর 1 নিউটন বল প্রয়োগে যদি বস্তুটি 10 মিটার সরণ হয়, সেই ক্ষেত্রে কৃত কাজ 10 জুল হয়। অথবা এটাকে এরকম বলা যায়, কোনো বস্তুর উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয়, এতে যদি বস্তুটির 1 মিটার সরণ হয়, এই দুটো গুণ করলে কত আসবে, 10 নিউটন মিটার। আর নিউটন মিটার যেই কথা, জুল সেই কথা। তাহলে এরকম বলা যায়, কোনো বস্তুর উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয়, এতে যদি বস্তুটির 1 মিটার সরণ হয়, সেক্ষেত্রে কৃত কাজ 10 জুল হয়। আবার এরকম বলতে পারেন, যদি কোনো বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগ করা হয়, এতে যদি তার সরণ হয় 5 মিটার, সেক্ষেত্রে দেখেন 5 দুগুণে 10 নিউটন মিটার। তাহলে এখানে বসাই দিলাম নিউটন মিটার। তাহলে এটাই হবে 10 জুল। অথবা এরকম বলতে পারি, কোনো বস্তুর উপর যদি 5 নিউটন বল প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে যদি তার 2 মিটার সরণ হয়, সেক্ষেত্রেও কৃত কাজ কত হবে, 10 নিউটন মিটার, মানে হচ্ছে গিয়ে 10 জুল। এই তো, তাহলে যেভাবেই বলেন না কেন 10 জুল কাজ তখনই হবে যখন বল এবং স্বরণের গুণফল মিলাইয়া 10 নিউটন মিটার হবে। আর 10 নিউটন মিটার মানেই 10 জুল। তো আমরা এইভাবে এই জিনিসটাকে ডিফাইন করতে পারি। এটা মাঝে মধ্যে 2 মার্কসের কোয়েশ্চনে বলে দিবে 10 জুল কাজ বলতে কি বোঝায়। তো আপনি যে কোনো দুইটা দিয়ে ব্যাখ্যা দিবেন, যে 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি 10 মিটার সরণ হয়, সেক্ষেত্রে কৃত কাজ 10 জুল। অথবা 10 নিউটন বল প্রয়োগের ফলে যদি 1 মিটার সরণ হয়, সেক্ষেত্রে কৃত কাজ 10 জুল হবে। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। তো মোটামুটি আমরা বুঝতে পারলাম কাজ কি, কাজের ভেরিয়েশন, যখন বল যেদিকে স্বর্ণ সেদিকে তখন W=Fs, আর যে কোনো দিকে অর্থাৎ থিটা ডিগ্রি কোণে যদি সে সরে যায়, সেক্ষেত্রে কৃত কাজ W=Fs cos থিটা। তো আমরা এই কথাগুলো একটু মাথার মধ্যে রেখে দিব। এখন আসি কাজের কিছু ভেরিয়েশন। আমি এখানে লিখে রাখছি এই জিনিসটা আমি লিখে রাখছি, বিশেষ ক্ষেত্রসমূহ। প্রথম ক্ষেত্রটা কি বলছে, প্রথমটা বলছে বলের অভিমুখ ও স্বরণের অভিমুখ অভিন্ন হলে, অর্থাৎ বল যেদিকে স্বরণটাও যদি সেদিকে হয়। তাহলে প্রথমটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে কি পাবো, বল যেদিকে স্বরণটাও সেদিকে, অর্থাৎ থিটা মানে তাদের মধ্যবর্তী কোণ, বল এবং স্বরণের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি। এই জিনিসটা আমরা মাথার মধ্যে রাখবো, বল যেদিকে স্বরণটাও সেই দিকে, এদের মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি হলে আমরা জানি যে কোনো দিকের ক্ষেত্রে কৃত কাজ W=Fs cos থিটা। তো এখন একবার চিন্তা করে দেখেন, এই Fটা হচ্ছে ধ্রুব বল, ফিক্সড মানের বল, স্বরণটাও ধরে নিলাম নির্দিষ্ট। তাহলে F বসালাম, S বসালাম, cos 0 ডিগ্রি। এখন cos 0 ডিগ্রি মান কত, 1। তাহলে আমরা বলতেই পারি Fs × 1, অর্থাৎ বলা যায় W=Fs। তাহলে এখন একটু চিন্তা করে দেখেন, W=Fs কখন আসতেছে, তখনই আসতেছে যখন বল যেদিকে স্বরণটাও সেদিকে। এই জন্য আমি প্রথম ক্ষেত্রে বলছিলাম বল যেদিকে স্বরণের উপাংশ অর্থাৎ স্বরণটাও যদি সেদিকে হয়, সেক্ষেত্রেই W=Fs বসানো হয়। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো, এবং এটাই হচ্ছে গিয়ে সর্বোচ্চ কাজ। কারণ ধ্রুব বল স্বরণটাও ফিক্স যদি হয়, তাহলে ওই cos থিটার উপর ডিপেন্ড করবে কাজ কখন সর্বনিম্ন হবে, কখন সর্বোচ্চ হবে। আমরা সবাই জানি cos থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, এবং তখনই cos থিটার সর্বোচ্চ মান পাওয়া যাবে যখন আমরা cos 0 ডিগ্রি নিব। অর্থাৎ এই ক্ষেত্রে বল এবং স্বরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, মানে একই দিকে যদি তারা থাকে তখনই তো 0 ডিগ্রি হয়, তখনই সর্বোচ্চ কাজ হয়। তাহলে আমরা বলতে পারি এই কন্ডিশনে সর্বোচ্চ কাজ হবে, সর্বোচ্চ কাজ যখন বল এবং স্বরণ একই দিকে হয়। এখন একটু চিন্তা করে দেখেন তো 2 নম্বর কন্ডিশন যেটা বলতেছে সেটা কি, একটু মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করি। বলের অভিমুখ স্বরণের লম্ব দিকে হলে, অর্থাৎ মনে করেন বস্তুটা যেদিকে আছে ওই দিকে বল প্রয়োগ করা হয়েছে,
কিন্তু তার সরণটা হয়েছে বলের দিকের সাথে একদম 90 ডিগ্রি কোণ করে, এখানে 90 ডিগ্রি কোণ করছে, থিটা সমান কত 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণ করলে সূত্র কি, W ইকুয়ালস টু এফ এস কস থিটা। বলটা ধ্রুব বল, সরণটাও নির্দিষ্ট, সেই ক্ষেত্রে এফ এস কস থিটার মান হচ্ছে 90 ডিগ্রি আর কস 90 ডিগ্রির মান কত 0, তাহলে এফ এস ইন্টু 0। তাহলে আমি বলতেই পারি এই ক্ষেত্রে W ইকুয়ালস টু কি চলে আসবে 0 চলে আসবে, কারণ শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে টোটাল রেজাল্টটা 0 চলে আসে। তাহলে আমরা বলতে পারি যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হবে, বস্তুটি যদি বলের দিকের সাথে লম্ব করে উপরের দিকে সরে যায়, অর্থাৎ মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কৃতকাজ শূন্য হবে। তো কৃতকাজ কখন শূন্য হবে, যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। আরেকটা কন্ডিশন শেষে, যেটা বল ও সরণের অভিমুখ পরস্পর বিপরীত হলে, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করা হয়েছে বস্তুর সরণ যদি ঠিক বিপরীত দিকে হয়, সেক্ষেত্রে আমরা একটু মাথার মধ্যে রাখবো কি হবে। 3 নাম্বার কন্ডিশন। আচ্ছা, তো 3 নাম্বার কন্ডিশনের ক্ষেত্রে থিটা সমান কত হবে 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি, মনে করেন এইখানে বস্তুটা আছে, এদিকে বল প্রয়োগ করা হয়েছে কিন্তু সরে আসছে বিপরীত দিকে, তাহলে এই যে এখানে একটা সরল রেখা হলো, এখানে মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি। বল যেদিকে প্রয়োগ করা হয়েছে সরণ হয়েছে তার বিপরীত দিকে, তাহলে বলের দিক এবং সরণের দিকের মধ্যবর্তী কোণ কত হবে 180 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে কৃতকাজ W ইকুয়ালস টু কত হবে এফ এস কস থিটা। তাহলে এই দুটো তো ফিক্সড, কস থিটা কস কত 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে আমি লিখতে পারি এফ এস ইন্টু -1, অর্থাৎ W ইকুয়ালস টু মাইনাস এফ এস। তাহলে দেখেন সেক্ষেত্রে ঋণাত্মক কাজ আসতেছে, কারণ বল যেদিকে সরণ তার বিপরীত দিকে, এটাকে বলা হয় বলের বিরুদ্ধে কাজ, অর্থাৎ ঋণাত্মক কাজ। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথার মধ্যে রাখবো, এই যে কস থিটা এর সর্বনিম্ন মান হচ্ছে -1। তো এই ক্ষেত্রে বলা যায় ধ্রুব বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে, মানে যখন নির্দিষ্ট মানের বল প্রয়োগ করা হবে, ফিক্সড মানের বল প্রয়োগ করা হবে, সেই ক্ষেত্রে সর্বনিম্ন কাজ হবে যখন বস্তুর উপর বল যেদিকে প্রয়োগ করা হয়েছে এর বিপরীত দিকে যদি সরণ হয়, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে এটা হবে সর্বনিম্ন কাজ। সর্বনিম্ন কাজ, এই কথাগুলো আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। প্রথম কন্ডিশনের ক্ষেত্রে একটু বলে ফেলি, একটু চিন্তা করে দেখেন, থিটার মান যদি 90 ডিগ্রি থেকে কম হয়, সেক্ষেত্রেও কিন্তু আমার কি হবে ধনাত্মক কাজ হবে। তার মানে সূক্ষ্ম কোণ হইলে, থিটার মান সূক্ষ্ম কোণ হইলেই সেই ক্ষেত্রে ধনাত্মক কাজ হবে। আর 90 ডিগ্রি থেকে যদি বড় এবং 180 ডিগ্রি সমান বা তার থেকে ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু কি বুঝাবে, সেটা ঋণাত্মক কাজ বুঝাবে, সবগুলো কিন্তু মাইনাসে আসবে। আর যখন থিটার মান 90 ডিগ্রি হয়ে যাবে, তখন কৃত কাজ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এই হচ্ছে কাজের প্রকারভেদ এবং বিশেষ ক্ষেত্রে কাজের ভেরিয়েশন। আশা রাখি আপনারা এই ভিডিওটি খুব ভালো করে বুঝতে পারছেন। যারা প্রথমে দেখার পর এটা বুঝবেন না, আমি আশা রাখবো আপনারা 2বার এই ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না। আল্লাহ হাফিজ।